প্রিয় দর্শক, নিউট্রাল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাসুদুল হক। সহযোগিতা রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। এক সপ্তাহ আগে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সংসদে বলেছিলেন যে রাসেলস ভাইপার সাপ সরকারে চলে এসেছে। যখন সাপ আসে প্রকৃতিতে বেজিও থাকে, এই বেজি সাপকে নিয়ন্ত্রণ করে। তিনি বলছেন যে সরকারে বিভিন্ন জায়গায় রাসেলস ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণে নেই যে সাপ ধরবে। আমরা আজকে রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া এবং নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহেদ উর রহমান। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। জাহেদ ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা আসলে শুরু করতে চাই যে আমরা যদি ব্যারিস্টার সুমনের কথাটা ধরেই যদি আমরা আগাতে চাই যে আসলে চারদিকেই রাসেলস ভাইপার, ওনার ভাষা অনুযায়ী, যে এবং বেজিটা আসলে ওই পরিমাণে নেই যে যারা নিয়ন্ত্রণ করবে, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। এটা খুবই আলোচিত হয়েছে ওনার এই মন্তব্যটা, কিন্তু আমি একটু ডিফার করি। বেজি তো যথেষ্ট আছে, মানে আমাদের যদি রাসেলস ভাইপার এরা থেকে থাকে, বেজি হচ্ছে আমাদের দুদক আছে একটা তথাকথিত। আমাদের এর পরবর্তীতে এইসব দুর্নীতি বা টাকা পাচার রোধ করার জন্য, বিশেষ করে পাচার রোধ করার জন্য বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, বিএফআইইউ আছে, এই প্রতিষ্ঠানগুলো, এবং দুদক আবার স্বাধীন দুর্নীতি দমন কমিশন। সো বেজি আছে। তো সমস্যা হচ্ছে বেজি ধরার কথা উনি এক্সপেক্ট করছেন বেজি থাকলে ধরতো, বা আরও বেজি যদি থাকে তারা কি ধরতো। যে জায়গাটা জনাব সুমনের পক্ষে বলা আসলে সোজা নয়, কারণ উনি এই দলটা করেন। উনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, পরে বহিষ্কৃত হয়েছেন। উনি এবারও নৌকার টিকিট চেয়েছিলেন, পাননি। তারপর নৌকা বাদ দিয়ে স্বতন্ত্র নির্বাচন করে উনি পার্লামেন্টে গেছেন। সো ওনার পক্ষে সব কথা বলে ফেলা সোজা না। আমরা রাদার মনে করি এই রাসেলস ভাইপার যেগুলোর কথা বলছেন, এগুলো তো একদিনে হঠাৎ করে চারদিকে কিলবিল করে ওঠে নাই, তাই না? আমি একটা ছোট উদাহরণ দিই। বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে ক্রমাগত নিচের দিকে নামছে। উনি তো দুর্নীতিকে ইন্ডিকেট করে বলছেন, হয়তো এখন একেবারে দাগ খতিয়ান নম্বর সহ সম্পদের তালিকা আমরা পেয়েছি, ক্রমাগত কমেছে। এবং সর্বশেষ যে রিপোর্ট, তাতে বাংলাদেশ স্কোর করেছে 24, আগের বছর 25, 26। তার মানে পজিশন না, আমাদের র্যাঙ্কিংয়ের স্কোর ক্রমাগত কমছে। আমাদের স্কোর পাকিস্তানের চেয়ে খারাপ। এখন কেউ উড়িয়ে দিতে পারেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে আমরা পাত্তা দেবো কি দেবো না। এবং সাউথ এশিয়াতে আমরাই সবচেয়ে নিচে আছি, আফগানিস্তানকে যদি সাউথ এশিয়ার বাইরে আমরা রাখি। তো তাহলে এই ঘটনাগুলো তো আমাদের চোখের সামনে ঘটেছে, আরও বহু ঘটনা ঘটেছে। এবং এই তথাকথিত বেজিরা কী করে, আমি একটা স্পেসিফিক উদাহরণ দিই, সেটা আরও ক্লিয়ার হবে। এই যে জনাব মতিউর আছেন এনবিআরের, তাকে এর আগে 4বার বেজি দুদক ডেকেছিল। এইবারকার এই ছাগল কাণ্ডের আগে 4বারই উনি ওখান থেকে পার পেয়ে চলে এসছেন। তো ওই বেজিগুলো আসলে আদতে কি কাজ করে সেটা তো আমরা খুব ভালো মতো বুঝতে পারি। তাহলে মোদ্দা কথাটা হচ্ছে এই, যারা সুমনের যে জিনিসটা বোঝার কথা উনি খুব ভালো বোঝেনও, কোনো সন্দেহ নাই, কিন্তু উনি বলতে পারেন না। বেজিও আছে, কিন্তু এই বেজিগুলোকে বেঁধে রাখা হয়েছে, কারণ এই রাসেলস ভাইপারের চাষবাস এই সরকার থেকেই করা হয়। তারা চেয়েছেন এরা বেড়ে উঠুক, সংখ্যায় বাড়ুক, ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করুক, তাই বেজিগুলোকেও তারা ওইভাবে রেখে দিয়েছেন। সুতরাং বেজি নেই, এটা একেবারেই ভুল ধারণা। আপনি যখন প্ল্যান করছেন এগুলোকে এরকম করবেন, তাহলে তাই হবে। আমি আরেকটা ছোট উদাহরণ দিয়ে জিনিসটা প্রমাণ করি। সরকারি চাকরি যারা করেন তাদের জন্য আইন আছে, একটা সরকারি চাকরি আইন 18 সালে হয়েছে। 1979-তে প্রথম, 85-তে একটা হয়েছে, 79-তে এবং 85-তে দুবার। যে তাদের যে বিধিমালা এবং আইন ছিল, সেখানে দুর্নীতির জন্য তাদেরকে পদচ্যুত করার, মানে সরাসরি কথা ছিল পদচ্যুত করা যাবে, বাধ্যতামূলক অবসর দেওয়া যাবে। 18 সালে এসে আপনি দুর্নীতি সরকারি তদন্তে প্রমাণিত হওয়ার পরও আপনি তাদেরকে তিরস্কার করতে পারেন। সো মেজর অনেক দুর্নীতির ক্ষেত্রে দেখা যায় তাদেরকে আপনি তিরস্কার করে ছেড়ে দিয়েছেন। এই নজির বাংলাদেশে আছে। সো আপনি আইন তৈরি করছেন তাদেরকে দুর্নীতি করতে উৎসাহিত করার জন্য, সরকার করছে, তথাকথিত পার্লামেন্ট করছে। ওই আইনেরই 41 ধারার একটা নিয়ে খুব সিরিয়াস ডিবেট হয়েছিল, যেখানে বলা হয়েছে দায়িত্ব পালনের সাথে সম্পৃক্ত কোনো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে আপনি এদেরকে যদি গ্রেফতার করতে হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন লাগবে। এটা সরাসরি আমাদের কনস্টিটিউশনের সাথে কনফ্লিক্ট করে, কারণ আমাদের আইনের চোখে সবাই সমান। এবং এটাকে দেখিয়ে হাইকোর্ট কিন্তু এই ধারাটাকে বাতিল ঘোষণা করেছিল। এটা যেহেতু হাইকোর্ট সর্বোচ্চ কাস্টোডিয়ান, যা হয় সরকারের ক্ষেত্রে একটা রিট হয়, রিট হয়ে ওটা স্থগিত হয়ে আছে। এবং 23 সালে যে সংশোধনী হয়েছে 18 সালের আইনের, সেখানেও একই ধারা আছে। তার মানে আপনি এটা দেখলেই বুঝবেন সরকার আসলে চাইছে দুর্নীতিটা হোক। কারণ আমরা দীর্ঘদিন থেকে এই কথাটা বলার চেষ্টা করছি, যারা বেনজির বা অন্য যাদের নাম আমাদের সামনে আসছে, হতেই পারে না সরকার এই যাবতীয় প্রসেসটা চলার সময় জানতো না
রীতিমতো গোপালগঞ্জে উনি এই কাজগুলো ঘটাচ্ছেন, যে গোপালগঞ্জের তথ্য রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ, সরকারের সর্বোচ্চ মানুষের কাছে থাকার কথা। একটা বিশেষ সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের মানুষেরকে কি পরিমাণ অত্যাচার নির্যাতন করে সম্পত্তি দখল করা হয়েছে, এই তথ্যগুলো কেউ জানতো না। ওনার যে তথাকথিত রিসোর্ট সব ওইখানে হয়েছে, সো এই তথ্যগুলো জানা ছিল। কিন্তু আমরা যে কথাটা বলার চেষ্টা করছি, আপনি আসলে এটা একটা ট্রেড অফ করছেন। আপনি এই রাসেলস ভাইপারদেরকে ছেড়ে দিয়েছেন, তাদের ইচ্ছে মতো যা তা করতে দিয়েছেন, কারণ এদেরকে দিয়ে আপনি কিছু পারপাস সার্ভ করিয়েছেন, এদেরকে দিয়ে আপনি ক্ষমতায় থাকার জন্য বিরোধীদেরকে টর্চার করিয়েছেন, আপনি মানুষকে হয়রানি করেছেন, আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার যাবতীয় পদক্ষেপ নিতে দিয়েছেন। সো তাকে তো কিছু দিতে হবে, সুতরাং ওগুলো দেওয়া হয়েছে। কি দিয়েছেন? আমরা যদি ওই ভাষায় বলি, বেজি দু একটা কাগজে কলমে যাও ছিল, সেগুলোর মধ্যেও এমন লোকজন ঢুকিয়েছেন, ওরাও বেজি না আদতে আসলে শেষ পর্যন্ত, তারাও সব রাসেলস ভাইপারই আসলে। যে আমরা প্রশান্ত দা কি বলবেন, আমরা একটু শুনি যে এই সাপদেরকে নাকি ছেড়ে দিয়েছেন, এটা জাহিদ ভাইয়ের বক্তব্য, আপনি কি বলবেন? জাহিদের একটা বক্তব্যের সাথে আমি একমত পোষণ করেই শুরু করি। উনি ঠিকই বলেছেন যে এগুলো সাম্প্রতিক ঘটনা নয়, অনেক দিন ধরে হচ্ছে। উনি হয়তো বলতে চেয়েছেন অনেক বছর ধরেই হচ্ছে। রাজনীতিতে বাংলাদেশে যদি আপনি রাসেলস ভাইপার খোঁজেন তো বিএনপি ছাড়া আর কাউকে পাবেন। বাংলাদেশের রাজনীতিতে খুন জখম করে সোমালিয়ান জলদস্যুদের মতো গণতন্ত্রের জাহাজকে, রাষ্ট্রকে দখল করে এত বছর টিকেও থাকলো। যদি আপনি একটি রাজনৈতিক দলের গঠনতন্ত্রের ৭(১) ধারা আপনি নির্বাচন কমিশনে জমা দেওয়ার আগে এটি আপনি একবারে রিমুভ করে দেন টাইপিং এররের মতো করে, যেখানে বলা ছিল ওনাদের যে দুর্নীতিতে দণ্ডিত কেউ হলে তাকে নেতৃত্বে রাখা যাবে না, তো তাদের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত দুজনেই যখন দণ্ডিত, তারপর তারা কাউন্সিলের আগে এই দুর্নীতি বিরোধী কথিত সেই ধারাটি তারা রিমুভ করে নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। দেখুন, কর্নেল আকবরের কথা আমাদের স্মরণ আছে। উনি জাহাজ চলাচল মন্ত্রী থাকা অবস্থায় ডেনিশ রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে ওনার বিরুদ্ধে ঘুষের অভিযোগ করেছিল। সরকার কি কোনো অ্যাকশন নিয়েছিল? মেজর জেনারেল আনোয়ারুল কবির তালুকদারের কথা আমাদের মনে নেই, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, যিনি পদত্যাগ করে সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে আর পারলাম না বিবেকের তাড়নায়। ডিডন্ট হি সে দ্যাট? কোনো অ্যাকশন হয়েছে? কোনো মামলা হয়েছিল? কর্নেল ওলি 2006 সালের অক্টোবরের 22 থেকে 26-এর মধ্যে একাধিকবার বলেননি যে আগে জানতাম মা ভালো থাকলে ছেলে ভালো, এখন দেখি দুটাই এইরকম? শব্দটি আমি আর বলছি না। জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীও বলেননি যে মায়ে একটা দান বাক্স, ছেলে একটা দান বাক্স বানিয়েছে। এগুলো কি আওয়ামী লীগের কথা? আমাদের কথা? বিএনপির গঠনতন্ত্রকে আমরা নিয়ন্ত্রণ করি? ওনারা দুর্নীতি বিরোধী ধারা তুলে জমা দেননি। দেখুন, একটা বিষয় হচ্ছে সুমন যেখানে কথাগুলো বলেছেন, that proves this parliament is in action. This parliament is supporting people and being supported by the people. This parliament is the people's parliament. মানুষের যা বলবার কথা জনপ্রতিনিধি হিসেবে তারা সেটি বলছেন উচ্চকণ্ঠে, পার্লামেন্টের এটিই করার কথা। আবার গভর্নমেন্ট ইজ ইন অ্যাকশন, দুদক ইজ ইন অ্যাকশন, বিচার বিভাগ ইজ ইন অ্যাকশন, গণমাধ্যম ইজ ইন অ্যাকশন। সুতরাং বেজির নাই কোথায়? অবশ্যই বেজিরা কাজ করছে এবং বৃহত্তর অর্থে জনগণই তো আমাদের যে বেজিকে বেঁধে রাখা হয়েছে। বেঁধে থাকলে সুমন ওই কথা বললেন কি করে পার্লামেন্টে দাঁড়িয়ে, এবং বাইরেও কি করে বললেন, বা অন্যরাও কি করে বললেন? আজকে যে এতগুলো কথা আসছে, কেউ কি কোনো প্রেস অ্যাডভাইস দিচ্ছে গণমাধ্যমকে গভীর রাত্রে ফোন করে? অপারেশন ক্লিন হাতে 56 জন মারা যাওয়ার পর বলতে হবে যে হৃদরোগে মারা গেছে লেখেন? কেউ বলছে না। সুতরাং ডেমোক্রেসি ইজ ইন অ্যাকশন। এবং সত্যিকার অর্থে বলতে গেলে বাংলাদেশের মানুষ, দ্য পিপলস ইন দ্য অ্যাকশন। অ্যাকশন না বল, আপনি হয়তো বলতে পারবেন আগে জানেন না কেন। হ্যাঁ, প্রশ্ন তো এটা অনেকেই করছে। এই প্রসঙ্গে আমি বলি, আগে তো আমরা অনেক কিছু জানি না, কিন্তু যখন জানলেন তখন আপনি অ্যাকশন নিচ্ছেন কিনা, দ্যাটস দ্য কোয়েশ্চন। বিএনপি কি কর্নেল আকবরের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল? জেনারেল আপনার তালুকদার আনোয়ারুল কবির যখন পদত্যাগ করলেন এবং দুর্নীতির প্রকাশ্য অভিযোগ করলেন ক্ষমতাসীন দলের বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ওলি সাহেবের সাথে যখন 6 জন প্রতিমন্ত্রী এবং প্রায় 26 জন এমপি চলে গেলেন দুর্নীতির অভিযোগ তুলে, তখনও বেগম জিয়া প্রধানমন্ত্রী, বিএনপি ক্ষমতায়, অক্টোবরের শেষ সপ্তাহে। কোনো অ্যাকশন হয়েছিল? হয়তো নেই। বরং আওয়ামী লীগ সরকার দেখেন, আমি একটু স্মরণ করতে চাই, বঙ্গবন্ধু স্বয়ং দেখেন, আওয়ামী লীগ কখনো কার্পেটের নিচে ময়লা লুকায়নি। বঙ্গবন্ধু স্বয়ং বলেছেন যে চাটার দল খেয়ে ফেলেছে। উনি জেহাদ ঘোষণা করেছিলেন। ওনার জীবনের শেষ কয়েকটি বক্তৃতায় উনি এটাও বলেছেন যে পাকিস্তানিদের যে আঘাত করেছিলাম দুর্নীতিবাজদের, আমি সে আঘাত করব। এই দুর্নীতিবাজ যুগে যুগে সব সময় ছিল, আছে। সামরিক শাসন আমলে নানাভাবে দেখবেন যে তারা ফুলে পেঁপে আরো বড় হয়ে, বলা হয় যে তারা রং পাল্টায়।
দেখুন এই যে স্বয়ং বেগম জিয়া এবং জনাব সাইফুর রহমান তারা যে ৬৪ লাখ এবং ৩১ লাখ টাকা জরিমানা দিয়ে সাদা করলেন, তারা তো করেছেন সেটি ২০০৭ সালে। তো আজকে আপনি লক্ষ্য করে দেখবেন যে হঠাৎ করে আজকে এগুলো নাজিল হয়েছে, কিংবা এটার সাথে নির্বাচনে তাদের দায়িত্বের কি একটি সম্পর্ক, একটা ভয়ানক বিষয় কিন্তু দেখুন। এর আগে বিএনপি যখন আপনার এমইপিরা এবং সিনেটররা মার্কিন আপনার আমাদের শান্তি রক্ষা কার্যক্রম থেকে সশস্ত্র বাহিনীকে প্রত্যাহারের কথা বলল, এটির থেকে ডিস্টেন্ট না করে উনি হাসতে হাসতে বললেন যে আমাদের সাথে পশ্চিমাদের কথা মিলে গেছে। এর আগে আপনার আরেকটি বিদেশি প্রচার মাধ্যমের এক ধরনের জোড়াতালি দেয়া এটার পক্ষে দাঁড়িয়েছেন, এগুলো করেছেন। আপনি এখন লক্ষ্য করবেন আমাদের প্রশাসনের সবচেয়ে চৌকস, মেধাবী এবং দেশপ্রেমিক মানুষ নেই? আপনার করোনার সময় পুলিশ কনস্টেবলরা কেউ কি পোস্ট ছেড়ে পালিয়ে গিয়েছিল আমার এই পিপি নেই বলে? যায়নি তো। ইউনোরা লাশ দাফন করেছে, পুলিশ অফিসাররা লাশ দাফন করেছে, বাবা ফেলে গেছে, ছেলে ফেলে গেছে, মাকে ফেলে গেছে, কারা করেছে? একই সাথে আমাদের জনপ্রশাসনকে নৈতিকভাবে একটা নাস্তানাবুদ করবার একটা অপপ্রয়াসও কিন্তু বিএনপি নিয়েছে, নির্বাচনের সাথে তাদের সংশ্লেষের কথা বলে। তাহলে আপনি ৭৭-এর মে মাসে কি বলবেন, যেখানে তার একজন উপদেষ্টা লিখে গেছেন যে ৯৯.৯৫% ভোট পাওয়ার পরেও ওনার সানগ্লাসের কারণে বোঝা ছিল না, একজন উপদেষ্টা বলল যে সিএমএল-এর প্রতি বোধহয় আস্থা একটু কম হয়েছে, ১% বাড়িয়ে দিই। শোনেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অবশ্যই। জিরোটা আওয়ামী লীগের ম্যানিফেস্টো দেখেন, নির্বাচনের ম্যানিফেস্টো, সেটা তো আওয়ামী লীগই দিয়েছে এবং সেই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করেছে, ২০০৯ সালেও কিন্তু করেছিল। অর্থাৎ এই দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থানটি, দলীয়, সাংগঠনিক, প্রশাসনিক, রাজনৈতিক যে কমিটমেন্ট, এটা বাংলাদেশ আওয়ামী লীগের কনসিস্টেন্ট, হঠাৎ করে আসে নাই। এটি ধারাবাহিক, এটি অবিভাজ্য এবং এটি আপসহীনভাবে আনটায়ারিংলি তারা করে যাচ্ছেন। তো চোর ধরলাম আমি, আমার ব্যর্থতা হতে পারে যে আমি গৃহস্থ, জানলা ঠিকমতো বন্ধ করে নেই ঘুমানোর আগে, বা নট বোর্ডে ছিল, তার দায় একরকম আর চোরের দায় তো ভিন্ন রকম। তো চোর যদি আওয়ামী লীগেই ধরে, আপনি সেই চোর ধরার দায় কি করে আবার তাকে দেন? এটা তো আমি বুঝতে না, এটা ওনারা বলছেন যে আরো আগে থেকেই কিন্তু চুরিটাও, তাহলে আরো আগে যান, খালেদা জিয়ার আমলে যান, এরশাদ সাহেবের আমলে যান, জিয়াউর রহমানের আমলে যান, আরো আগে যান। মানে আমরা তো বলেছি যে এটা একটা কনসিস্টেন্স আছে, বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই এটি করেছে। এবং তাহলে বিএনপির গঠনতন্ত্রে দুর্নীতি বিরোধী ধারা তুলে দিল কেন? তাদের গঠনতন্ত্র, এটার কি জবাব? তারেক রহমান সাহেব এবং বেগম জিয়া দণ্ডিত হওয়ার পরে আপনারা এটা তুলে দিলেন, তো অন্যদেরকে কি বার্তা দিচ্ছেন তাহলে বলেন? জি, আমরা আসবো, আমরা একজন দর্শক আছে, একটা ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, আমি ডাক্তার জাহিদুর রহমানের কাছে প্রশ্ন রাখতে চাই যে ওনারা তো বিরোধী দলে আছেন, আমরা দেখতে পাচ্ছি সরকারের বিভিন্ন এজেন্সি এবং যারা দুর্নীতির উপরে যাদের দায়িত্ব দুর্নীতি নির্ণয় করার জন্য, তাদের কোনো বিশেষ ভূমিকা নাই। আমাদের দেশের সাংবাদিকরা বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু তথ্য উপাত্ত নিয়ে আসে, সেখান থেকে দুদক নামের যে একটা সংস্থা আছে, ওনারা বিভিন্ন কালক্ষেপণ করে একটা ব্যবস্থা নেন। সরকার কিন্তু কোনো ব্যবস্থা এখনো নেয় না, দুদক নাকি স্বাধীন। তো আমার কাছে আপনার প্রশ্ন আপনার কাছে যে আপনারা তো বিরোধী দলে আছেন, আপনারা তো একটা ভূমিকা আছে, আপনারাও তো এই দুর্নীতিবাজদের চিহ্নিত করে আপনাদের এই দুর্নীতির বিরুদ্ধে আপনাদের মাঠে রাজনীতিতে কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আর ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার কাছে আমার প্রশ্ন যে আপনার দল আজ 15 বছর 16 বছর ক্ষমতায় আছে, আপনাদের বারবার নির্বাচনের ম্যানিফেস্টো থাকে দুর্নীতির জিরো টলারেন্স। এই জিরো টলারেন্সের নমুনা আপনার মাঝে মধ্যে যেটা দেখি, আপনি 25 বছর আগে চলে যান কেন? আপনি 15 বছরে শেখ হাসিনার নির্দেশ ছিল যে প্রতি বছর সরকারি কর্মকর্তাদের হিসাব দিতে হবে, তাদের সেটা কি আপনারা দিয়েছে? আপনারা তো আমলাদের কাছে বন্দী। আর আপনারা অতীত না টেনে এই দেশটাকে দুর্নীতিমুক্ত করার জন্য ভবিষ্যৎ কি ভূমিকা পালন করবেন সেইটা বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আরো একজন দর্শক আছে, আমরা আরো একটা প্রশ্ন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। খসরু বলছিলাম কাউখালী থেকে। আমার প্রশ্ন হলো, মতিউর রহমান বেনজিরিয়া দীর্ঘদিন ধরে দুর্নীতি করে আসছেন, তখন কিন্তু একটি সরকার ক্ষমতা ছিল, প্রশাসন ছিল, গোয়েন্দা সংস্থা ছিল, দুদক ছিল, তারা কখন তা দেখেনি।
এবং তারা যে টাকার পাহাড় করেছেন, এবার কি মতিউর রহমান আর ব্যক্তির পাশে আমি ছোট্ট উদাহরণ দিতে চাই, সেটা হলো আমরা বেজি এবং সাপের যুদ্ধ দেখেছি, সেক্ষেত্রে কিন্তু শেষ পর্যন্ত বেজি কিন্তু জয়যুক্ত হয়, কিন্তু আজ তো আমরা বেজি দেখতে পাচ্ছি না। তো সেই বেজিগুলো কি হারিয়ে গেল, কোথায় গেল, কেন গেল, এ বিষয়ে আপনারা কি বলবেন? জি ধন্যবাদ। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। দুজন দর্শক রয়েছেন, আমরা প্রশ্ন নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। জি, আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। জি আমার প্রশ্ন হলো ব্যারিস্টার সাহেবের কাছে, জি যে দুর্নীতি প্রসঙ্গে আমরা যখন টক শোতে বিভিন্ন আলোচনা শুনি, তখন মানে সরকারি দল, বর্তমান সরকারি দল আওয়ামী লীগের যদি কোনো নেতা কর্মীরা থাকে সেই টক শোতে, তখন তারা একটা কথাই বলে যে বিএনপি এবং জাতীয় পার্টিও তো দুর্নীতি করছে। আমার প্রশ্ন হইল, বিএনপি জাতীয় পার্টি দুর্নীতি করছে বলে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে, আওয়ামী লীগকে ভোট দিয়েছে, তাহলে সেই আওয়ামী লীগ যদি এখন তাদের কথা বলে দুর্নীতি করে পার পেয়ে যায়, তাহলে জনগণ কোথায় যাবে? এটা একটা প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, কোনো এমপি মন্ত্রী বা কোনো ব্যবসায়ীরা যদি দুর্নীতি করে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে, তদন্ত করে তারা ধরে এবং তারা উন্মোচন করে দেয় দুর্নীতিটা। কিন্তু স্বয়ং যখন আইন শৃঙ্খলা বাহিনী যখন দুর্নীতি করে, তখন এটা ধরবে কে? আর এইটা জানে না সরকারের এমন কোনো ব্যক্তি, একটা সুই হারিয়ে গেলেও আমাদের প্রধানমন্ত্রী বলতে পারে যে একটা সুই হারিয়ে গেছে, আর সেখানে এত বড় বড় নেতারা, বড় বড় আইন শৃঙ্খলা বাহিনীরা দুর্নীতি করলো, প্রধানমন্ত্রী জানে না, স্বরাষ্ট্রমন্ত্রী জানে না, অন্য কোনো এমপি মন্ত্রীরা জানে না, এই কথাটা কি বিশ্বাসযোগ্য? জি জি ধন্যবাদ, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আরো একজন দর্শক আছেন, আমরা প্রশ্ন নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। হ্যাঁ, আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি, আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে যে যে যায় লঙ্কা সেই হয় রাবণ, ঠিক আছে? ব্যারিস্টার সুমন সাহেব আজকে যে কথাগুলো বলেছে যে রাসেল ভাইপার কিংবা বেজি, ঠিক আছে, তো ওইরকম বড় বড় কথা মিডিয়ায় এসে দানি পপের ওই যে প্রধান ছিলেন কলিমুল্লাহ শরীফ সাহেব, ঠিক আছে, তাকে আমরা বেগম রোকেয়া হলের মানে না বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রদান করেছিলাম, ঠিক আছে। তারপর দেখলাম তার দুর্নীতির বিশাল এক কর্মকাণ্ড, ঠিক আছে। তো অতিথিদের কাছে আমার প্রশ্ন, তাহলে আমরা যদি ব্যারিস্টার সুমনকে ওরকম জায়গায় বসিয়ে দেখি যে ব্যারিস্টার সুমন রাসেল ভাইপার হয় না বেজি হয়, এটাই হচ্ছে আমার প্রশ্ন দুজন অতিথির কাছে। জি ধন্যবাদ। জাহেদ ভাই, আপনার কাছে আসতে চাই যে আপনার কাছে অনেকগুলি প্রশ্ন ছিল, যে ওয়াচডগদের ভূমিকাটা ওইভাবে দেখা হচ্ছে না, এটাই মূল প্রশ্ন ছিল। তারপর আমি অন্যান্য প্রশ্নগুলো আপনাকে আমি দিব। ধন্যবাদ। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি একটু বলতে চাই, সেটা হলো দাদা বলছেন যখন আওয়ামী লীগের এইসব লোকজন আওয়ামী লীগের সময় এসছে, তখন তাদের জন্য বিচার বা ইত্যাদি ইত্যাদি হচ্ছে। মানে একটা জিনিস খেয়াল করি, যখন বেনজিরের যে দুর্নীতি, তার জন্য কি দুদক তাকে ধরেছিল? ওটা কি প্রকাশিত দুদকের কারণে হয়েছে? নো, একটা পত্রিকায় এসেছিল। এখন আমরা প্রশ্ন করব, সেই আলোচনা আরেকটা জায়গায় সরিয়ে রাখি, যে পত্রিকায়ও কিভাবে আসতে পারে এত স্পেসিফিক তথ্য দিয়ে। কিন্তু এই তথ্য তো দুদক আনেনি, দুদক তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে কোনো তদন্ত করেনি। একই কথা জনাব আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রে, একই কথা জনাব আজিজের ক্ষেত্রে। আজিজের ক্ষেত্রে আরও ইন্টারেস্টিং ব্যাপার আছে, তাকে এখনও ডাকাই হয়নি। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন দেখবেন পিক অ্যান্ড চুজ করে কোনো প্রতিষ্ঠান, জনাব বেনজিরকে শেষ পর্যন্ত ডাকা হলো, ডাকলেন, মতিউরকে ডাকলেন, অতি আলোচিতদের মধ্যে ঢাকার সাবেক কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া, সম্পত্তির হিসাব দেওয়ার জন্য নোটিশ দুজনকে, এই দুইজনকে, জনাব মতিউর এবং জনাব বেনজির। জনাব আজিজের সম্পত্তি, জনাব বেনজিরের ক্ষেত্রে যেমন দাগ এবং খতিয়ান মিলিয়ে সম্পত্তির তালিকা হয়েছে, জনাব আজিজ সম্পর্কেও এই রকম তালিকা দেশের পত্রিকায় এসছে। ওনাকে কি ডাকা হয়েছে? এখনো ডাকা হয়নি। সো দুদক দেখার পরও কিন্তু কাউকে ডাকছে, কাউকে ডাকছে না। তাহলে আমরা বুঝবো এর মধ্যে কোনো একটা
খেলা আছে। আরেকটা জিনিস একটু জরুরি, আমি একটা জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই সবার, সেটা হলো 23 সালের ফেব্রুয়ারিতে দেশের একটা পত্রিকা, দেশের বিরাট শিল্প গ্রুপ এসালম গ্রুপের একটা মানি লন্ডারিং নিয়ে একটা রিপোর্ট করেছে, তাতে $1 বিলিয়ন তারা মানে এখানে পাচার করেছে বলে বিস্তারিত ডকুমেন্ট সহ তথ্য দিয়েছে। আমি ওই মামলায় পরে আসছি। হাইকোর্ট ওটার উপরে একটা সুমোটো রুল দিয়ে বলেছিল 2 মাসের মধ্যে এইটার ব্যাপারে রিপোর্ট দিতে হবে, কতগুলো প্রতিষ্ঠানের নাম। কিন্তু ওখানে ওনারা আরেকটা কথা বলেছিলেন, সেটা আমি আসলে বলতে চাই। তারা দুদক, তারা সিআইডি, তারা বিএফআইইউ, তারা বাংলাদেশ ব্যাংক, এদেরকে সামন করে বলেছিল যে টাকা পাচার হয়, তোমরা বসে বসে কি করছিলে। দ্যাটস ইম্পর্টেন্ট। আপনি এই প্রতিষ্ঠানগুলো রাখেন, এই প্রতিষ্ঠানগুলো পালেন আসলে কেন? জনগণের করের টাকায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এগুলো যখন ঘটবে আপনি এগুলো ধরতে থাকবেন ক্রমাগত। জনাব বেনজির যখন একটার পর একটা, এগুলো তো ওভারনাইট হয় নাই, উনি একদিনে গুলশানে 4টা ফ্ল্যাট কিনেছিলেন। আজকেই তথ্যগুলো বেরোয়। দুদক কি করেছে তখন? এবং সরকার যদি বলে সে তার পুলিশ চিফ কি করছে সেটার খোঁজ রাখে নাই, এই কারণেই সরকারের পদত্যাগ করা উচিত। কারণ একটা দেশের পুলিশ চিফ কি করছে না করছে এই খুঁটিনাটি তথ্য, আমি আবারও বলছি, সেটা বেনজির সাহেবের মতো না, প্রশান্ত দাদার মতো একজন মানুষ ওখানে সৎভাবে দায়িত্ব পালন করছেন, তারপরে তার পেছনে গোয়েন্দা তথ্য থাকতে হবে। এটা নিয়ম, এটা থাকে। সো আপনি এই তথ্যগুলো নেন নাই, আপনি কিছু করেন নাই। এরপর যখন পত্রিকায় আসলো মতিউরের কাণ্ডে একটা ছাগল এর আগে ডেকেছিল, কিছু হয় না, যখন একটা ছাগল এই ঘটনা ঘটিয়ে দিল, তারপর আপনি তাকে ডাকার কথা বলছেন। তো সরকার কি করছে আসলে? যখন কোনো একটা কিছু সোশ্যাল মিডিয়াতে মারাত্মক হাইপ তৈরি হয়ে যায়, তখন কিছু কিছু ক্ষেত্রে যাকে আপনি স্পেয়ার করবেন সিদ্ধান্ত নেন। আমি তাহলে এই প্রশ্ন করি, হাইকোর্টে যে মামলার কথা বললাম, তারপরে এসালম গ্রুপ আপিল বিভাগে আপিল করেছিল। আপিল বিভাগ তখন ওই যে 2 মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে এটা বাতিল করে বলেছিল, ইম্পর্টেন্ট, এসালমের বিরুদ্ধে যে অভিযোগ এসছে সেটা দুদক তার যে এখতিয়ার আছে তার মধ্যেই তদন্ত এবং যাবতীয় কাজ করতে পারে। আপনি কি আজ পর্যন্ত জানেন ওই গ্রুপকে ডেকেছে কিনা দুদক? ডাকেনি, তদন্ত করেনি। তার অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, যেমন বেনজিরের করেনি। আমি আরেকটা উদাহরণ দিতে চাই। একজন সাবেক মন্ত্রী, যিনি এবার এমপিও হয়েছেন, সাবেক ভূমি মন্ত্রী, ওনারও বিরুদ্ধে সম্পত্তি গোপন করার মতো অভিযোগ ছিল, উনি ওনার হলফনামায় সেটা দেননি। ওনার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে, শত শত ফ্ল্যাট ওনার ব্রিটেনে আছে। উনি একদিন একটা ব্যাখ্যা দিয়েছেন, তো ওনার ব্যাখ্যা কি আমরা নিয়ে নেব? এটার লিস্ট একটা তদন্ত হওয়ার কথা ছিল, অন্তত দুদককে আমরা যদি দেখতাম যে ডাকছেন এবং তারা ইনভেস্টিগেট করছেন। সো এটাও পাবলিক স্ফিয়ারে আসার পর তো দুদক কোনো নড়চড় করে নাই। তার মানে আপনি দেখুন, যেসব পাবলিক স্ফিয়ারে আসে, লোকজন শোরগোল করে, সেগুলোর মধ্যেও সবগুলো সে ডিল করে না। তার চাইতে জরুরি কথা হচ্ছে আপনাকে রাখা হয়েছে, আপনি নিজ থেকে তদন্ত করবেন। কোনো পত্রিকা বেনজিরের মতো কাউকে কারো তথ্য বের করতে হবে, তারপর আপনি করবেন, এবং আপনি আবার অ্যাকাউন্ট ফ্রিজ করবেন 1 মাস পর, যতদিনে অ্যাকাউন্ট থেকে মতান্তরে বিভিন্ন রকম তথ্য আছে 50, 60 বা 100 কোটি টাকা তুলে নিয়ে যাওয়া হবে, এসব পদক্ষেপ নেবেন। তারা পালিয়ে যাবে, তারপর তার বিরুদ্ধে দেশ ত্যাগের করবেন। এই ঘটনাগুলো ঘটা আমরা দেখতে চাই না। সুতরাং সরকারের যদি আন্তরিকতা থাকতো, আমার বটম লাইন যেটা, তাহলে আমরা দেখতাম যে তারা আসলে নিজেরাই এগুলো খুঁজে বের করছে। একটা ছাগলকে, মতিউরকে ধরতে হতো না। আরেক এনবিআরের ভদ্রলোকের তথ্য আসলো, তারও এরকম শত শত কোটি টাকার তথ্য আমাদের সামনে এসছে, আবারও মিডিয়াতে এসছে, তাকেও কিন্তু এখনো দুদক ডাকেনি। সো আমরা যদি দেখতাম যে দুদক স্পন্টেনিয়াস এরকম সর্বোচ্চ পর্যায়ে কাউকে ধরছে, তার এগুলো বের করছে, তাকে শাস্তি নিশ্চিত করছে, তখন আমরা বুঝতাম যে লিস্টে একটা আন্তরিকতা আছে। আর দাদা যেটা বলছেন, এখানে একজন সম্মানিত দর্শকও কথাটা বলেছেন, বিএনপির সময় বা অন্য সময় কি ছিল না ছিল, আমাদের যদি আলোচনা করেন আমরা করতে পারবো। বাংলাদেশে করাপশন ছিল, শুধু সেটা না, আওয়ামী লীগ যখন এই দফায় প্রথম ক্ষমতায় এসছে 2009 সাল থেকে, সে সময়ও বাংলাদেশের দুর্নীতির ক্ষেত্রে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আমাদের যে স্কোর ছিল, যে পজিশন ছিল, তার চাইতে আমরা ক্রমাগত ডেক্লাইন করেছি। সো আমি শুধু এইটুকু নিয়ে আলাপ করতে চাই। জি, প্রশান্ত দা, আপনার কাছে আসবে, একটা ব্রেক নিয়ে আসতেছে। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিটল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। প্রশান্ত দা, আপনার কাছে যেতে চাই যে অনেকগুলি প্রশ্ন এসেছে, সেখানে একজন বলছেন যে বিএনপি জাতীয় পার্টির আমলে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির কথাই যদি আপনারা বলেন, তাহলে আওয়ামী লীগকে তো আসলে দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, তাহলে আপনারাও যদি সেই উদাহরণটা দেন, তাহলে আপনারা করলেনটা কি? এই দর্শক যিনি করেছেন তার সাথে আমি সম্পূর্ণ একমত, কিন্তু আমরা কিন্তু সেটাকে অজুহাত দিচ্ছি না, আমরা রেফারেন্স দিচ্ছি যে স্বয়ং বেগম জিয়া সাইফুর রহমান সাহেব কালো টাকা সাদা করেছেন।
তাদের গঠনতন্ত্রে দুর্নীতি বিরোধী ধারা ছিল, এটা রিমুভ করে নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। রাজনৈতিক দুর্নীতির জন্ম দিয়েছেন একের পর। কর্নেল আকবরের মতো মন্ত্রীর বিরুদ্ধে ডেনিশ রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে অভিযোগ করার পর কিছু করেনি। জনাব আরাফাত রহমান কোকোর টাকা সিঙ্গাপুর থেকে ফেরত এনেছে, FBI এসে সাক্ষ্য দিয়েছে, আমরা এগুলো বলেছি। তার অর্থ না এখন যারা দুর্নীতির অভিযোগগুলো আসছে সেগুলো অ্যাকশনে যাচ্ছে না তা তো বলছি না, যাচ্ছে তো। আজকে গতকালকে মন্ত্রিপরিষদ সচিবও আপনি দেখেছেন, আমি একটু আগে বলেছি পার্লামেন্ট ইজ এন অ্যাকশন। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ অ্যাকশনে আছে, মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছেন। আপনি লক্ষ্য করে দেখবেন সরকারের সব ধরনের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো কাজ করছে, ইনঅ্যাকশনে তো নেই। আপনি বলতে পারেন গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা, তাহলে তো আপনি দেখেন আমরা এই দেশে 15ই আগস্টে গোয়েন্দা ব্যর্থতা পেয়েছি, এমনকি 81 সালের 30শে মেতেও গোয়েন্দা ব্যর্থতা ছিল। বড় বড় এই ধরনের একটি ঘটনা 15ই আগস্টে গোয়েন্দা ব্যর্থতা ছিল। লক্ষ্য করে দেখবেন, হ্যাঁ এইটি একটি কথা হতে পারে যে এখানে আমাদের রাষ্ট্রের জনগণের করের টাকায় যাদেরকে ট্রেন করা হয় তারা তাদের কাজটি করছে কিনা এই প্রশ্ন উঠতে পারে। আরেকটি হতে পারে যে সংসদ জবাবদিহিতা আদায় করছে কিনা। মন্ত্রিপরিষদ তো সংসদের কাছে কালেকটিভলি রেসপন্সিবল এবং মন্ত্রিপরিষদের মাধ্যমে পুরো নির্বাহী বিভাগ। আমার মনে হয় এখানে এই গত সেশনে যেখানে আপনি সুমনের উদাহরণ দিলেন, এই সেশনে বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ যেইভাবে দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক, ব্যক্তিগত এবং দলগত অবস্থান ব্যক্ত করেছেন, দ্যাট ইজ আনপ্যারালাল টু নান। এটি এটা মনে হয় না গত অনেক দিন ধরে কোনোদিন হয়নি। শুধু বঙ্গবন্ধুর উদাহরণটা আমি পেয়েছি, আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওনার সম্মতিতে, ওনার নির্দেশে ওনার দলটি পরিচালিত হয়। এবং দুর্নীতির বিরুদ্ধে কতটা আনটায়ারিং সোলজার হলে দলের সিনিয়র নেতারা যারা এমপি তারা পার্লামেন্টে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে, দলগতভাবে এই জোরালো একটি অবস্থান নিয়েছেন এবং এটি সারা দেশের মানুষকে একটি বার্তা দিয়েছে। আমি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের কথা উল্লেখ করতে চাই, যদিও অন্য কোনো সূচকে কম দেখিয়েছে, তারা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সরকারের যে সংবিধিবদ্ধ অবস্থান তার প্রশংসা করেছে এবং এখানে স্কোর বেড়েছে। 23 সালের রিপোর্টের কথা বলছি, 22 সালেরটা আরও ভালো ছিল, ফ্রিডম হাউসেরটাও ভালো ছিল, আমরা 2 স্কোর এগিয়েছি 23 সালেরটায়। আপনি লক্ষ্য করবেন যে হ্যাঁ, আর বলবেন যে এগুলো থিঙ্ক ট্যাঙ্ক, এগুলো কি বলে না বলে, কিন্তু অন্য থিঙ্ক ট্যাঙ্ক দিয়ে তো আমাদের নাজেহাল করার চেষ্টা করেন। আজকে দেখেন প্রবাসীরা মে মাসে 2য় সর্বোচ্চ এবং জুন মাসে 3য় সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছে। সুতরাং সরকারের গৃহীত ব্যবস্থার প্রতি দেশের ভিতরে এবং বাইরের যারা মানুষ রয়েছেন, যারা আমার মূল্যবান ফরেক্স আনেন, তাদের তো আস্থা রয়েছে। আরেকটি কথা, আজকে এটা একটি মিডিয়ার মাধ্যমে এটা আসছে, একজন দর্শক প্রশ্ন করেছেন বিরোধী দল কি কখনো এটি বলেছে? বিরোধী দল তো সরকারের জন্য আয়না হিসাবে কাজ করে, তারা তো কোনোদিন এগুলো বলেননি, তারা তো কোনোদিন ঘুণাক্রেও এটা মিডিয়ার সামনেও আনেননি। তারা তো কত অহেতুক অভিযোগ করেন, যেমন সমঝোতা চুক্তি, রেল নিয়ে এত মিথ্যে কথা। সত্যি কথা আমি অসত্য বলি, কিন্তু এখানে আমাকে মিথ্যে কথা বলছে। আপনি দেখেন 3 এবং 4 নম্বর ধারায় এবং সব জায়গায় থাকে। আপনার ভিক্টোরিয়া স্টেশন থেকে 12 পাউন্ডের একটা টিকিট কেনে আপনি ইউরোপের 28টা দেশে যেতে পারছেন, কোনো মাঝখানে কোনো চেকও নাই এখন। কিন্তু আপনি ঢাকার থেকে দিল্লি হয়ে লাহোর যাবেন, লাহোর থেকে ইস্পাহান যাবেন, আপনার কুনমিং যাবেন, এই যে বৃহত্তর কানেক্টিভিটি, পিপল টু পিপল কানেক্টিভিটি, সরকার কিন্তু এই পথে এগিয়েছে। আপনি লক্ষ্য করে দেখেন তো, বাংলাদেশের সমান 2টা সমুদ্র সীমা বাংলাদেশ আওয়ামী লীগ জয় করলো, একটা মায়ানমার, একটা ভারতের কাছ থেকে। 43 বছর পর মুজিবিন্দ্রা চুক্তি আপনার 3 বিঘা করিডোর দহগ্রাম আঙ্গরবোতা ফেরত আনলো। পানি আনলাম আমরা, মাটি আনলাম আমরা, তারপর আমরা দেশ বিক্রি করে দিলাম। মানে এটা তো দুঃখ রাখার জায়গা নেই। আপনি লক্ষ্য করে দেখবেন যে রেলের যে সমঝোতা, এই যে 65 সালের পর যেগুলো বন্ধ হলো, আওয়ামী লীগ সরকার দেখুন একের পর এক কানেক্টিভিটি ওপেন করেছে। 3 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে, সব জায়গায় থাকে, সব দেশেই যখন আপনার ক্রস বর্ডার ট্রেন যায়, ওখানে বিস্ফোরক দ্রব্য যাবে না, সামরিক দ্রব্য যাবে না, সম্পূর্ণ বেসামরিক এবং বাণিজ্যিক পারপাস ছাড়া অন্য কোনোভাবে সেটি ব্যবহার করা যাবে না। আবার 2 দেশের আইনও মানতে হবে, মানে কাস্টমস আইন, ভ্যাট আইন যা যা আছে সবই মানতে হবে। এটা জানার পরেও বিএনপির মতো একটি দায়িত্বশীল রাজনৈতিক দল আবার সেই গোলামি শব্দটা ব্যবহার। দেখুন 25 বছরের মৈত্রী চুক্তিকে গোলামি বলে তারাও বাতিল করে নাই তো। জিয়াউর রহমান তো 75 সালেই ডিফেক্টো প্রেসিডেন্ট সায়েমকে যখন কিক আউট করলো, তো বাতিল করলেন না কেন? করেননি তো। যখন নরসিমারাও প্রধানমন্ত্রী 93 সালে বেগম জিয়া গেলেন, ঢাকা এয়ারপোর্টে এসে কী বললেন আমি ভুলে গেছি, গঙ্গার পানি চুক্তি। তো ওনারা যেটা ভুলে যান সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরত আনেন, আর তারপর উনি বলে যে
দেশ বিক্রি করে দিয়েছে, গোলামিতে করেছে। প্রবলেম হচ্ছে বিএনপি পলিটিক্যালি ব্যাংকরাপ্ট হয়ে গেছে অনেক আগেই। আমি একটু আগে বললাম না রাসেলস ভাইপার, আমি এটা প্রতীকী অর্থে বলেছি, কারণ জনগণের ট্যাক্সের চুরি করা টাকা দিয়ে বঙ্গভবন থেকে বিএনপি দলটা গঠিত হয়েছে। প্রথমে জাগদল হয়ে পরে জাতীয়তাবাদী ফ্রন্ট, পরে বিএনপি। ওনাদের সাবেক মহাসচিব মোস্তাফিজ সাহেবের বইটা রনে থেকে জনে লেখা আছে, উনি বলেছেন যে জিয়াউর রহমানের সাথে রাজনীতি করতে এলে এসে অবাক হলাম। কেন অবাক হলাম? বলে যে কিছু লোক মিছিল করে, আবার রাত্রে এসে টাকা নেয় বঙ্গভবন থেকে, পরের দিন দেখি যে ওরা আবার বিএনপির থেকে মিছিল করে। এইভাবে দলটা হয়েছে। আমি আবারও রেফারেন্স দিচ্ছি, আমি এটাকে অজুহাত দিচ্ছি না। শোনেন, আপনার আমার টাকা যায় না, আপনি ট্যাক্স দেন না। আজকে আপনি দ্রব্যমূল্য বৃদ্ধি হলে কষ্ট আমার হয় না? হয়েছে তো। আমরা চাই এই বাংলাদেশটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। মানে কি, উনি বারবার বলেছেন যে 7 আসমান ফারাক আমি রাখবো না বেতনের বৈষম্যের ক্ষেত্রে। উনি তো বৈষম্যের বিরুদ্ধে প্রথম জেহাদ ঘোষণা করেছেন, বলে ডিসিএসপি আর পিয়নের মধ্যে 7 আসমান ফারাক, ওটা আমি কমাবো। এইভাবে তো শুরু করেছেন উনি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমি বলি, শেষ করছি, লুক, শেখ হাসিনার গভর্নমেন্ট রিমেইনস আনটারিং ফাইটার এগেনস্ট দ্য করাপশন অ্যান্ড এগেনস্ট এই যে জঙ্গিবাদ। আমরা জঙ্গি ধরা পড়লেই মহাসচিব বিএনপি এসে হাজির হয়, এগুলোর নাটক। তো ওনাকে জঙ্গিবাদের ঠিকাদারি দিয়েছে কেউ? উনি কেন নিজের থেকে দায়িত্ব নেন? জি দাদা, একটা ব্রেক নিয়ে আমরা, প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছে আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউট্রাল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। জাহিদ ভাই, বিরতির আগে প্রশান্তদা মানে বাংলাদেশ ভারত সমঝোতা স্মারক নিয়ে কিছু কথা বলছিলেন, আপনি কি সেটা নিয়ে কিছু বলতে চান কিনা বা জবাব দিতে চান কিনা? গতকাল তথ্য প্রতিমন্ত্রী এটা নিয়ে কথা বলেছেন এবং দাদা সেটাকে রেফার করলেন। আমি দাদার কাছে এখনই একটা প্রশ্ন করি, দাদা জবাব দিন, তারপর আমি বাকি অংশ বলি। দাদা, এই যে এমওইউগুলো হলো মোট 10টা, 7টা নতুন, 3টা পুরনো, রিনিউয়াল হয়েছে। এই যে নতুন 7টা হলো, বিশেষ করে আমরা রেলের কথা যদি বলি, এই এমওইউটা কি আপনি কোথাও পান? কি লেখা আছে? কেন নয় বলেন তো, কোথায় পেয়েছেন? কেন নয়? সোর্সটা বলেন। কেন এটা তো পাবলিক ডকুমেন্ট না দাদা। না, এটি প্রথমত আসছি সম্পর্কের কারণে, বিদেশ সম্পর্কের কনফিডেন্সিয়ালিটির কারণে এটি নির্দিষ্ট সময়ের আগে কখনো পাবলিক ডকুমেন্ট হয় না। তাহলে কোথাও হয় না, ব্রিটেন আমেরিকাও করে না। আমি আসছি তাহলে। তার মানে একটা ডকুমেন্ট পাবলিক না। তথ্য প্রতিমন্ত্রী বলছেন এটা না পড়ে এসে কথা বলতে আসছেন, তারা পড়েননি, তারা বোঝেননি, এই কথা বলছেন। তার মানে একটা ডকুমেন্ট যেটা পাবলিক না, কারণ আমি এই ডকুমেন্টটা খুঁজেছি। আমি সাবস্টেন্স নিয়ে কথা বলতে পছন্দ করি সবসময়, এবং এটার জন্য পরিশ্রম করতে হলে করি। আমি বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি, ভারতের ফরেন মিনিস্ট্রি, তাদের পত্রিকা, বাংলাদেশের পত্রিকা তো নাই, 7টা জাস্ট হেডলাইনগুলো আছে এই সম্পর্কিত। প্রথম কথা হচ্ছে তথ্য পাওয়ার আগে, এবং এই যে অস্বচ্ছ জায়গায় আপনি আমাকে রাখলেন, সেটার দায় তো আমার না। 1 নম্বর, ইভেন কি হচ্ছে না হচ্ছে কিছু তথ্য, যেমন আমি একটা উদাহরণ দিই, গঙ্গা পানি চুক্তি নিয়ে, পানি বন্টন নিয়ে যে একটা টুশব্দ হয় নাই, রাদার ভারত এখন আমাদেরকে পানি না দিয়ে তারা বলার চেষ্টা করছে তিস্তার যে মহাপরিকল্পনা, যেটা চায়না ফান্ডিং করতো, সেটা বাংলাদেশে এখন তারা টেকনিক্যাল টিম পাঠাবে। তাও কোত্থেকে শুনলাম? যারা মোদি প্রাইম মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টারের সাথে মিটিংয়ের পর একটা স্পিচে এটা বলেছেন, আমরা যৌথভাবে স্যাটেলাইট পাঠাবো, এই যে আমাদের সামরিক সহায়তা হবে, আমাদের মিলিটারি ডেভেলপমেন্ট থেকে শুরু করে অস্ত্র উৎপাদন সব কিছুতে সহযোগিতা হবে। এসব একটা তথ্য কি এমওইউর হেডলাইনে ছিল? ওনাদের প্রাইম মিনিস্টার তো এই তথ্যগুলো জানিয়েছেন। আমাদের কাছে কি এই তথ্য জানানো হয়েছিল? জানানো হয়নি। তাহলে জনাব আরাফাত যখন 3 আর 4 ধারা এগুলো আছে বলছেন, হাউ ক্যান ইউ রিলাই অন দ্যাট? আমার কাছে তো তথ্য নাই। তো এটা না জেনে বিএনপি কে করে উল্টো কথা বললো? আপনি বিএনপি কেও প্রশ্ন করেন। আমি প্রশ্ন করছি না, আমি ব্যাখ্যা দিচ্ছি। এবার রেল যে কানেক্টিভিটি আছে সেটা নিয়ে টাইমস অফ ইন্ডিয়া এই 16 জুন তারিখে একটা রিপোর্ট করে, যেটার হেডলাইন হচ্ছে এরকম যে এবার বাংলাদেশের সাথে রেল কানেক্টিভিটি হচ্ছে টু বাইপাস দ্য চিকেন নেক। শিলিগুড়ি করিডোরের যে ঝুঁকি আছে, তারা ডোকলাম ওই যে স্ট্যান্ড অফ হয়েছিল, সে সময় কি ঝুঁকি হয়েছিল, সে সময় মিলিটারি এবং সিভিল যে ট্রান্সপোর্ট সেটা ডিসরাপ্টেড হয়েছে। এবার বাংলাদেশের সাথে তাদের মূল টার্গেট হচ্ছে এই রকম সিচুয়েশনে যাতে বাংলাদেশের উপর দিয়ে যেতে পারে। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করেছে, যে কোনো পত্রিকা করতেই পারে। আসছে আমি এবার আরেকটা, আমি দাদাকে এবার আরেকটা স্পেসিফিক তথ্য, না একটা স্পেসিফিক তথ্য দেই। সেটা হচ্ছে, আপনি অনেক সময় অনেকগুলো কানেক্টিভিটির কথা বলে আসলে ভারতকে করিডোর দিচ্ছেন একেবারেই। যেমন ধরুন উনি বলছেন নেপাল এবং ভুটানেও আমাদের ট্রেন যাবে, তাদের ট্রেন আসবে, ইন্ডিয়ার উপর দিয়ে যাবে।
আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভুটানে ট্রেন নেই, ভুটানে কোনো ট্রেন নাই। এক, যে কেউ চেক করে নিতে পারেন, এই যুগে তথ্য চেক করা যায়। আসছি, উনি ট্রেনের কথা বলেছেন, আমি খুব মন দিয়ে শুনেছি আর মেড এ ভিডিও অন দ্যাট, সেই কারণে বলছি। নেপালে 3টা মাত্র রুটে ট্রেন চলে, বিহারের 3টা জায়গা থেকে নেপালের 3টা জায়গায়, শুধু ওদের ওই তরাই জোনটায় যায় 3টা শুধু ট্রেন, খুব ছোট ছোট। আরেকটা তথ্য দেই, রিজিওনাল কানেক্টিভিটির ক্ষেত্রে ভুটান কোনো রকম সড়ক যোগাযোগ, বিবিআইএন যে সাব রিজিওনাল কানেক্টিভিটির কথা ছিল 4টা দেশকে নিয়ে, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, বিবিআইএন, ভুটান 17 সালে ওখান থেকে নিচ থেকে সরিয়ে নিয়ে গেছে, অথচ আমরা বলছি ভুটানের সাথে আমরা কানেক্টিভিটি করব। এই হচ্ছে তথ্যের সমস্যার জায়গা। নেপালের সাথে করবেন কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের পোর্ট নাকি ইউজ করবে, কোনো ইনফ্রাস্ট্রাকচারের এক্সিস্টেন্স নেই। মাঝখানে কি হলো জানেন? ওগুলো রেডি তো বিষয় না, আপনার আসলে উদ্দেশ্য ছিল ভারতকে করিডোর দেয়া। ভারত বাংলাদেশের ওপর দিয়ে যদি আবার ভারতে যায়, সেটা করিডোর। দাদাও ইউরোপের কথা বলছেন, প্রধানমন্ত্রীও বলছেন, ভারত বাংলাদেশের ওপর দিয়ে যদি মিয়ানমারে যেত, সেটা ট্রানজিট হতে পারত। ভারত বাংলাদেশের উপর দিয়ে ভারতে যাচ্ছে, সো ইটস আ করিডোর। আই রিপিট, বাংলাদেশ যদি চিকেন নেক দিয়ে যেতে পারে নেপাল ভুটানে, সেই ক্ষেত্রে এটা ট্রানজিট হতে পারতো, ওগুলো হবে না। আরেকটু বলে শেষ করি, উনি বিদ্যুতের কথাও বলেছেন যে 40 মেগাওয়াট বিদ্যুৎ। আমি হিসাব করে দেখেছি বাংলাদেশের এখনকার যে ক্যাপাসিটি, যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে সেদিনও বলেছেন আমাদের ক্যাপাসিটি 30,000 মেগাওয়াট, 30,000 মেগাওয়াটের সাথে তুলনা করলে 40 মেগাওয়াট হচ্ছে 0.13%। আই রিপিট, 0.13% বিদ্যুৎ। তাও আমরা 14 সালে নেপালের সাথে এই জ্বালানির ফ্রেমওয়ার্ক করেছি, এতদিন পর্যন্ত আমাদেরকে সেই ছাড় দেয় নাই। এখন ভারতের গ্রিড দিয়ে সেটা আসতে দিচ্ছে। আমরা নেপালকে প্রস্তাব দিয়েছি 10 বছর আগে আমরা একটা ডেডিকেটেড গ্রিড করব বিদ্যুৎ আমদানির জন্য, 10 বছরে সেই পারমিশনও দেওয়া হয়নি। প্রশান্ত দা, আপনি কি জবাব দেবেন? আমি একেবারেই কিছু বিষয়ে একদম 2 মিনিটে একেবারে আমি সার্জিক্যালি বলি, শোনেন, ভারত বাংলাদেশ সম্পর্ক এটি একদিক থেকে আপনি দেখেন ঐতিহাসিকভাবে এটি একটি ভিন্ন মাত্রার উপর ধরতে গেলে জন্মবন্ধু আমরা বলি, কিন্তু আজকে আপনি লক্ষ্য করবেন আওয়ামী লীগ কি কখনো বাংলাদেশের স্বার্থ কম আদায় করেছে? আমি একটু আগে যেই উদাহরণগুলো দিলাম, আর একটি সরকারের কোনো একটি উদাহরণ দেন তো কেউ, যে এই বড় বড় অর্জনগুলো বাংলাদেশের পক্ষে ভারত এবং অন্যান্য রাষ্ট্র থেকে আমরা জাতীয় স্বার্থে আদায় করেছি, আর অন্য কোনো দল কি পেরেছে? কখনো পারে নাই। আমরা পেরেছি এবং আমরাই পারবো। কেন জানেন? বাংলাদেশ রাষ্ট্রের জন্মে আওয়ামী লীগ শুধু নেতৃত্ব দিয়েছে তা নয়, রক্ত দিয়েছে তাই নয়। এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যেই পরিমাণ আত্মদান মানুষ দিয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ পরিবারের লোকজন যারা মুক্তিযুদ্ধের পক্ষে যে পরিমাণ রক্ত দিয়েছে, এই রক্ত কখনো ভাই বেইমানি করে না। এই কারণে আমি একটু আগেই বললাম যে পানি আনলাম আমরা, মাটি আনলাম আমরা। একটু আগে, জাস্ট 2 মাস আগে আপনি খবরটা দেখবেন, দিল্লি এয়ারপোর্টে ভারতের ব্যবসায়ীরা ধর্ণা দিচ্ছে, পরের দিন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে মিটিং করছে তাদের ফেডারেশন। কেন? বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীদের পণ্য দিল্লি এয়ারপোর্টে এত পরিমাণ জমা হচ্ছে, অন্য জায়গায় যাচ্ছে, যে তারা তাদের স্পেস পাচ্ছে না, স্লট পাচ্ছে না। তো এটা কি প্রমাণ করে? তো আমরা আমাদের ব্যবসায়ীদের পণ্য যাতে বাইরে পাঠাতে পারে, এই জন্য আমি দিল্লি এয়ারপোর্টে ব্যবহার করছি। ওরা তো কেউ দিল্লির এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল বাংলাদেশে, এটা তো বলছে না। ওরা বরং বলছে বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্য এত বেশি যাচ্ছে ওখানে, স্লট, আমরা স্লট পাচ্ছি না। তো সেটা তো আপনি বলছেন না। আমি একটা জিনিস বলি, আমার দেশের স্বার্থ আমি অন্যায্যভাবে হলেও বেশি চাইব, যেহেতু আমি আমার স্বার্থ চাই। তবে রাষ্ট্রে যখন সম্পর্ক হয়, সেখানে রেশনাল কাজ করে, দীর্ঘমেয়াদী আমার সমস্যা সম্ভাবনাগুলো কাজ করে। আর যেটি রেলের কথা, যেটা জাহিদও বললেন, লক্ষ্য করবেন, টাইমস অফ ইন্ডিয়া একটি পত্রিকা, তারা তাদের মতামত দিতেই পারে, অন্য আরও 10টা পত্রিকা মতামতও দিতে পারে, কিন্তু আমি তো আমার স্বার্থ দেখব। আমার স্বার্থ হচ্ছে আমার কানেক্টিভিটি। 65 সালের পর বন্ধ হয়ে যাওয়া সমস্ত রেলপথ উন্মুক্ত হচ্ছে, মানুষে যোগাযোগ বাড়ছে, ভিসা কেন্দ্র বাড়ছে, ভিসা চালু হচ্ছে। আমরা তো সেটিই চাই। আমি তো নিজেও দেখেছি কতবার লাইন ধরে ভিসার জন্য দাঁড়াতে হয়, মানুষ চিকিৎসার জন্য যায়, নানা ব্যবসায়িক প্রয়োজনে যায়। আমি তো বরং আরও বড় স্বপ্ন দেখি, আমি ওই টিকিটে আমি লাহোর যাব না কেন, ওই টিকিটে আমি কাবুল যাব না কেন, আমি ইস্পাহান যাব না কেন, আমি এদিকে কুনমিং যাব না কেন, আপনার ইয়াঙ্গুন যাব না কেন, ব্যাংকক যাব না কেন? ওই কানেক্টিভিটির জন্যই। আর মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যখন ভারত পাকিস্তান উত্তেজনা ছিল, তখনও বলেছেন যে দেয়ার ইজ নো কমন এনিমি আদার দেন পভার্টি ইন সাউথ এশিয়া। দারিদ্র ছাড়া দক্ষিণ এশিয়ায়, ইভেন সমগ্র পৃথিবীতে কোনো কমন শত্রু নাই। উনি বারবার এই কথা বলেছেন যে যত ব্যবসা বাড়বে, যত কানেক্টিভিটি বাড়বে, মানুষ ব্যবসা করবে, 2 পয়সা পাবে এবং মানুষ খেতে পারবে, পড়তে পারবে। সিম্পল।
শি ইজ অ্যাজ সিম্পল অ্যাজ মানে হিউম্যানলি পসিবল। তো আজকে আমি যেটা বলছি, উনি একটি কথা বলেছেন, হ্যাঁ আমি ওনার এই অংশের সাথে একমত। আমি মনে করি যতক্ষণ কমার্শিয়াল কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে, দুই রাষ্ট্রের সম্পর্কের যে কনফিডেন্সিয়ালিটি, এরপরে এইগুলো ব্যাপকভাবে প্রচার করতে হবে যাতে অন্যরা অপপ্রচার করতে না পারে। যেটা আমি জি প্রশান্ত দা এবং জাহিদ ভাই, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন।